আমার কাছে সময় নেই রোহিত। আমি আমি অনেক চেষ্টা করেছি ওদের হাতে নাতে ধরার। আমি সমস্ত কিছু লিখে রেখেছি আমার ডায়েরিতে, কিন্তু কিন্তু প্রমাণটা জোগাড় করতে পারলাম না। তুমি একটু শান্ত হও, কথা বলো না। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না রোহিত, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতে দেব না তানিয়া, আমি কিছু হতে দেব না। আমি মারা গেলেও আমার আত্মা শান্তি পাবে না রোহিত। আমাকে ওরা নির্মমভাবে প্ল্যান করে মারার চেষ্টা করেছে। আমি ওদের কাউকে ছাড়বো। তানিয়া, আমাকে ছেড়ে যেও না তানিয়া, তুমি ফিরে এসো তানিয়া, ফিরে এসো। আরে ভাই, কি করছিসটা কি? বললাম আমাকে চালাতে দে, তোর বেশি চড়ে গেছে। আর এই দেখ কি করলি, দেখ। আরে না ইয়ার, মশা। হ্যাঁ, কি মশা? আবে এখন এসি গাড়ির ভেতরে মশা আসবে কোথা থেকে? মিসকার সঙ্গে পড়ে কপেগ মেরেছিস বলতে সত্যি করে? না মানে মশাটা কেমন অদ্ভুত। আরে ছাড় তো এসব, তাড়াতাড়ি চল এখান থেকে। আরে কি যশ, যশ, আরে কি হলো তোর? কি রে, কিছু বলছিস না কেন যশ? আরে আরে টাকা কি হলো তোর? হ্যাঁ না, কি হচ্ছে? দলের এক এক করে 3 জন মারা গেল। কোনোভাবে কি এই খুনগুলো তানিয়ার আত্মা? কি হলো স্যার, আপনি এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? না তেমন কিছু না, ভাবছি আসলেই কি এটা অ্যাক্সিডেন্ট নাকি খুন। আর খুনই যদি হবে তাহলে দুটো বডিতেই বাম চোখটা খুব ভয়ানকভাবে খুবলে নেওয়া হয়েছে। আর এই ঘটনার 1 সপ্তাহ আগে এমনভাবেই এক মেয়ের ডেড বডি উদ্ধার করা হয় মিত্র কলোনি থেকে, যারও বাম চোখটা নেই। তাই ভাবছি এটা অ্যাক্সিডেন্ট নাকি। যাক ছাড়ো, বডি তোলা হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে চলো তাহলে। বেশ কিছু মাস আগের ঘটনা। তখন বসন্তের শুরুতে এক ঝাঁক অল্প বয়সী যুবক যুবতী সবে কলেজের 2য় বর্ষে পা রেখেছে। মনে তাদের বসন্তের ছোঁয়া। যশ, করণ, দীপ্তি, অনিশ ও তানিয়া ছিল বোটানির ছাত্রছাত্রী। এই 1 বছরে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় এবং তারা মাঝে মাঝেই
বিভিন্ন গাছপালা বা এটা ওটা নিয়ে রিসার্চ করার জন্য বের হয়ে যায়। সবাই যে যার বই খুঁজছে আলমারিতে। হঠাৎ যশের চোখ পড়ে টেবিলে রাখা একটা ডায়েরিতে। তুলে নিয়ে দেখে ওটা তানিয়ার ডায়েরি। তারপর যশ পাতা উল্টে দেখে অবাক হয়ে যায়। যশ অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলে, সর্বনাশ! কি হলো যশ? কি হলো? কি হলো রে? তোদের আমি আগেই বলেছিলাম একটু সাবধানে কাজ কর। এবার এখন কি হবে? আরে কিচ্ছু হবে না, চল এখন, ঠান্ডা মাথায় চিন্তা করা যাবে। চল। কলেজ ছুটির পর করণ, দীপ্তি, অনিশ, যশ ও তানিয়া বেরিয়ে পড়ে জামনগরের জঙ্গলে গাছগাছালি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার উদ্দেশ্যে। তোদের বললাম কাল ভোরে বের হই। জায়গাটা যেন কেমন গা ছমছমে, আমার আর ভালো লাগছে না। চল না ফিরে যাই। তানিয়া, তুই কিভাবে যে বোটানিটাকে বেছে নিলি আমি বুঝতেই পারি না। এত ভয় পেলে তুই এইসব নিয়ে পড়াশোনা করবি কি করে বলতো? হ্যাঁ অনিশ, ঠিক বলেছিস, সত্যি তুই না পারিসও। চলো বন্ধুগণ, আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে, জামনগরের জমের বাড়িতে। এই না, মানে আমি বলতে চাইছি এই জমিদার বাড়িতে। কিন্তু তুই যে বলেছিলিস আমাদের হোটেল বুক করা আছে, আমরা ওখানে গিয়ে উঠব। হ্যাঁ, কিন্তু এরপর থেকে শুরু হচ্ছে আরো গভীর জঙ্গল। আমাদের তানিয়া ম্যাম যা ভয় পাচ্ছেন, আর যাওয়া ঠিক হবে না। তাই আজ রাতটা আমরা এখানেই থেকে যাব। কাল ভোর ভোর বেরিয়ে জঙ্গলের গভীরে গিয়ে রিসার্চ করে ব্যাক করব। কিন্তু চিনি না জানি না এমন একটা পোড়ো বাড়িতে আমরা গিয়ে থাকবো। তোদের কি মাথা খারাপ নাকি? আরে বাবা, আমরা তো বোটানির স্টুডেন্ট, আমাদের এটাই তো কাজ, অজানা জিনিসকে জানার। আর আমরা রিসার্চই তো করতে এসেছি। হ্যাঁ মানছি আমি, কিন্তু ওটা তো কোনো খারাপ লোকজনের বা কোনো ডাকাতের আড্ডার ডেরাও হতে পারে, বা রাতের আধারে কোনো লোকজনের বেআইনি ব্যবসার জায়গা। হ্যাঁ যশ, তানিয়া তো খারাপ কিছু বলেনি। তুই বা এত শিওর হচ্ছিস কি করে যে বাড়িটাতে কোনো লোক থাকে না? এই শোন, আমি সব খোঁজ খবর না নিয়ে এখানে আসিনি। তোদের যদি আমাকে বিশ্বাস না হয় তো তোরা চলে যা, আমি একাই যাব। চল তানিয়া, ভয় পাস না। আর যশ আমাদের কোনো বিপদেও ফেলবে না, এটা আমার বিশ্বাস। চল। সত্যি চারদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার, আমারও এবার কেমন যেন লাগছে রে। দেখলি, আমি প্রথম থেকে বলেছিলাম বাড়ি চল, শুনলি না তো আমার কথা। আরে কি রে যশ, কোথায় আনলি ভাই তুই এটা? উফ, জামনগরের জমিদার বাড়ি না এটা মশার বাড়ি ভাই? এ কি, এক্ষুনি কে যেন এখান থেকে ছুটে গেল না? কই কই, কেউ তো নেই এখানে। তখনই শোনা যায় মশার শব্দ, আর সবাই ঘুরে তাকাতেই দেখে এক ঝাঁক মশার চোখগুলো জল জল করছে। খুব জোরে জোরে ডানা ঝাপটাতে ঝাপটাতে তাদের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। আর কিছু বুঝে ওঠার আগেই তাদের সকলের উপর চড়াও হয়ে কামড়াতে শুরু করে মশার দল। কিছুক্ষণ মশার দলের এই তাণ্ডব চলার পরই সব শান্ত হয়ে যায়। তানিয়া ভয়ে ভয়ে বলে, আমি তোদের বারবার বলেছিলাম কিচ্ছু নেই এখানে, তোরা সবাই আমাকে ভীতু বলে মজা ওড়াচ্ছিলিস। আমাদের এক্ষুনি এখান থেকে ফিরে যেতে হবে, এক্ষুনি। হ্যাঁ, তানিয়া একদম ঠিক বলেছে, চল চল।
আরে করণ, করণ কোথায় গেল? আরে করণের আওয়াজ না, মনে হচ্ছে বাড়ির ভিতর থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকেই তো। চল চল। করণের চিৎকার শুনে সকলে বাড়ির ভেতরে দৌড়ে আসে এবং একটি বড় হল ঘরে এসে উপস্থিত হয় তারা। সেখানে এসে চারিদিকে দেখে সবাই অবাক। দেওয়ালের চারিদিকে সুন্দর কারুকার্য করা, ঝলমলে আলোর ঝাড়বাতি উপর থেকে ঝুলছে। মেঝেতে সুন্দর নকশা করা, রসনায় পান করার গ্লাস, চারিদিকে বসবার আরাম কেদারা ও গান বাজনার বিভিন্ন সরঞ্জাম। এইসব দেখে যে কেউ বলে দেবে এটি কোনো এককালে জমিদারের পানশালার মজা মশগুলের ঘর ছিল, আর নিত্য রাতের বেলা নাচ গানের আসর বসত। আরে বাস, কে জানতো এখানে এত সুন্দর আয়োজন আছে। আগে জানলে। কি বলিস অনিশ? দীপ্তি বিরক্ত হয়ে বলল, উফ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন কি মজা করার সময়? তোর এই বাজে বকা আমার একটুও ভালো লাগছে না। আমি গাড়িতে যাচ্ছি। বোকার মতো কথা বলিস না দীপ্তি, তুই এখানে একা নোস, আমরা সবাই তো আছি। তানিয়া চারিদিকটা দেখতে দেখতে বলল, আচ্ছা, তোদের কোথাও সন্দেহ হচ্ছে না যে বাইরে থেকে এই ভাঙাচোরা বাড়ির ভেতর এত পরিষ্কার পরিচ্ছন্ন হলো কি করে? আর সেই সঙ্গে আমাদের একটা বন্ধুকেও খুঁজে পাচ্ছি না। কি সব অদ্ভুত কাণ্ড হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, তানিয়া একদম ঠিক বলেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের করণকে খুঁজে এনে এখান থেকে বেরোতে হবে। কিসের একটা আওয়াজ না? ঘুঙুরের শব্দ বলে মনে হচ্ছে না? হঠাৎই চারিদিকে জোরে হাওয়া বইতে থাকে, হাসির শব্দ যেন আরো জোরে জোরে হতে থাকে। পরক্ষণে সেই হাসির আওয়াজ বদলে গিয়ে এক ঝাঁক পুরুষ ও মহিলার কান্নার শব্দ ভেসে আসে। ঘরের আলোগুলো জ্বলতে নিতে থাকে। ভয়ের যশ দীপ্তি, অনিশ আর তানিয়ার গলা শুকিয়ে আসে। তানিয়া ভয়ে ভয়ে বলল, এইসব কি হচ্ছে যশ? তানিয়া, তানিয়া, তো তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। যশ আর এক মুহূর্ত এখানে নয়, এক্ষুনি আমাদের যেতে হবে এখান থেকে। কিন্তু করণ? আর কোনো কিন্তু নয় যশ, এখন আমরা এখানে থাকলে আমরা নিজেরাই মারা যাব। এখন এখান থেকে চল। দীপ্তি ঠিক বলেছে, চল চল সবাই, না হলে করণের জন্য আমরা সবাই মারা পড়ব। অনিশ, অনিশ, যশ, দাঁড়া দাঁড়া অনিশ। দাঁড়া দাঁড়া, ওদিকে, ওদিক দিয়ে যাস না ভাই। এখানে এখানে কিচ্ছু ঠিক নেই। আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে আমাদের। এখানে কিছু ঠিক নেই। কিন্তু কিন্তু তুই এতক্ষণ ছিলিস কোথায়? আমরা তো তোকেই। থাক ওসব কথা, তোরা এদিক দিয়ে আয়, আমার সাথে আয় এদিক দিয়ে। হ্যাঁ চল চল। কিন্তু আমাদের গাড়ি তো এই দিকে। আমি যা বলছি তাই কর। আমি যেদিক দিয়ে বলছি সেদিক দিয়ে আয়, না হলে আমরা কেউ কিন্তু বেঁচে ফিরতে পারবো না। তানিয়া, করণ যেটা বলছে সেটাই করি, চল। হ্যাঁ ঠিক আছে। এই বলে সকলেই সেই জামনগরের পোড়ো জমিদার বাড়ি থেকে বেরোতে করণের দেখানো পথ অনুসরণ করতে থাকে। চারিদিকে এক মায়াবী নিস্তব্ধতা গ্রাস করে রেখেছে পুরো বাড়িটাকে। বাড়ির পিলারগুলো অন্ধকারে দেখে মনে হচ্ছে এক একটা রক্তচোষক। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। এমন সময় হঠাৎই আবার সেই কান্নার শব্দটা ভেসে আসে, আর সেই মশার দল ভয়ঙ্কর শব্দ করে এগিয়ে আসতে থাকে তাদের দিকে।
মশার দল, পালাও! করণের কথা শুনে সকলেই ভয়ে এদিক ওদিক দৌড়তে থাকে পিছন দিকে। আর তানিয়া দৌড়ে বাড়ির পিছন দিকে চলে আসে। তারপর জোরে জোরে হাঁপাতে থাকে। তানিয়া যখন হাঁপাতে থাকে তখন হঠাৎই একটা অজানা হাত তানিয়াকে পিছন থেকে ধাক্কা মারে ও একটা গর্তে পড়ে যায়। অন্ধকারে তানিয়া বুঝতে পারে না যে কোথায় এসে পড়েছে। হঠাৎই তার নাকে এক পচা গন্ধ আসতে থাকে। তানিয়া এদিক ওদিক হাতড়াতে থাকে। হঠাৎই তার হাতে কিছু একটা ঠেকে। সেটাকে হাতে নিয়ে দেখতেই তানিয়া ভয়ে চিৎকার করে ওঠে। সেটা একটা মানুষের হাতের কঙ্কাল। তানিয়া ভয়ে সেখান থেকে বেরোবার জন্য সাহায্য চাইতে থাকে। কেউ আছো? কেউ আছো? প্লিজ হেল্প মি। অনি, দীপ্তি, তোরা কোথায়? প্লিজ প্লিজ আমাকে সাহায্য কর। যশ, যশ তুই এসেছিস? প্লিজ আমাকে এখান থেকে বের কর, আমাকে বাঁচা যশ। তানিয়া কিছু বুঝে ওঠার আগেই সেই কালো ছায়া তানিয়ার বাম চোখে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর পিছন থেকে কেউ তানিয়ার মাথায় বেলচা দিয়ে খুব জোরে আঘাত করে আর তানিয়া যন্ত্রণায় ছটফট করতে করতে লুটিয়ে পড়ে সেই গর্তে। গর্তের পচা মৃতদেহ থেকে লাখ লাখ মশা তানিয়ার অর্ধমৃত শরীর থেকে রক্ত চোষকের মতো রক্ত খেতে থাকে। তখনই তানিয়ার অর্ধ অচেতন শরীরের কানে ভেসে আসে তার খুব পরিচিত চারজনের হাসির শব্দ। কিরে, কাজ হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক সময় করণ ধাক্কাটা মেরেছিলি বলে। আমি না, দীপ্তি মেরেছে। আর করণ বেলচা নিয়ে রেডি ছিল। গুড জব গাইজ, এতদিনে আমাদের পথের কাঁটা শেষ হলো। সেদিন ভাগ্যিস ডায়েরিটা যশের হাতে পড়েছিল, তাই জানতে পারলাম তানিয়া এত দূর এগিয়ে গেছে। ও আমাদের কলেজে ড্রাগস পাচারের ব্যাপারটা পুরোটা জেনে ফেলেছে। এমনকি কোনো এক পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে আমাদের ধরিয়ে দেওয়া নিয়েও কথা বলেছে, কিন্তু প্রমাণের অভাবে পারছিল না। তাই ও প্রমাণ জোগাড় করার আগেই ওকে শেষ করতেই হতো। তোরা আমার সাথে এটা ঠিক করলি না তোরা। বলতে বলতে তানিয়া জ্ঞান হারায়। আমার খুব ভয় করছে। একে একে আমার সব বন্ধুরা মারা গেল। আমার কিছু হবে না তো? হে প্রভু, রক্ষা করো প্রভু। কে মিস্টার অনিশ? আপনার বন্ধুদের মৃত্যুগুলো কেমন অস্বাভাবিক লাগছে না? আচ্ছা, একটা জিনিস বলুন তো, কিছুদিন আগে আপনারা যে আপনাদের বন্ধু তানিয়ার মিসিং ডায়েরি করেছিলেন থানায়, তানিয়া কি সত্যি মিসিং নাকি আপনারা কিছু অনৈতিক কাজ করে পুলিশের চোখে ফাঁকি দিচ্ছেন? কি বলতে চাইছেন আপনি? অপরাধ যারাই করে থাকুক, শাস্তি তাদের পেতেই হবে, তা সে আইনের মাধ্যমেই হোক বা বেআইনের মাধ্যমেই হোক অথবা অন্য কোনোভাবে। এসব আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি তো ভয় পেয়ে গেলেন মিস্টার অনিশ। ওকে, এখন আমি যাচ্ছি, কিন্তু তদন্তের স্বার্থে আপনাকে হয়তো থানায় আসতে হতে পারে। আমি এদিকেই আসছিলাম, তাই একটু দেখা করে গেলাম। এখন চলি হে। ইন্সপেক্টর দুবে চলে যায় অনিশের বাড়ির করিডোর দিয়ে। অনিশ তার রুমে বসে ইন্সপেক্টরের বলা কথাগুলো ভাবতে থাকে। ঠিক তখনই সেই মশার শব্দটা ধীরে ধীরে জোরে হতে থাকে। অনিশ উঠে এদিক ওদিক দেখে, কিন্তু কিচ্ছু দেখতে পায় না।
আবার হঠাৎ অনিশের কানের কাছে মশার শব্দ হয়। উফ, এই মশাটা না, কিন্তু কোথায়? তখনই অনিশ ঘরের বাতাসের মধ্যে একটা পচা দুর্গন্ধ পেতে থাকে। কি বাজে একটা গন্ধ আসছে না? তখনই ঘরের আলো হঠাৎই দুলতে শুরু করে আর সঙ্গে জ্বলতে নিভতে থাকে। জোরে জোরে বাতাস বয়ে যাওয়ার কারণে দরজা জানালাগুলো ঠকঠক করে শব্দ হতে থাকে। অনিশ কিছু বুঝতে পারে না। আবার সেই মশার শব্দ আর তানিয়ার অট্টহাসি গোটা ঘরে অনিশকে ঘিরে ফেলে। অনিশ ভয়ে সেই শব্দ সহ্য করতে না পেরে চিৎকার করে মেঝেতে বসে পড়ে। অনিশের চিৎকার পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। অনিশের চিৎকার শুনে ইন্সপেক্টর দুবে করিডোর দিয়ে অনিশের ঘরের দিকে দৌড়ে আসতে থাকে। ঠিক তখনই অনিশ চোখ খুলে দেখে তার সামনে একটা ছোট্ট মশা ডানা ঝাপটাতে ঝাপটাতে ভুতুরে বড় মশায় পরিণত হয়। মশা, মশা! হ্যাঁ অনিশ, মশা চিনতে পারছো? তানিয়া, ছেড়ে দে আমাকে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে আমায়। আমি কি দোষ করেছিলাম অনিশ যে তোরা আমার সঙ্গে মিথ্যে অভিনয় করে ওই মশা ভর্তি মৃত্যু গর্তে ফেলে খুন করলি? তোরা তো বেআইনি ধান্দা করতিস, সেটা কি ঠিক ছিল? বল বল, উত্তর দে। আমার অর্ধমৃত সেই দেহটা থেকে এক ফোঁটা রক্ত অবশিষ্ট রাখেনি সেই মশার দল। এমনকি আমি যাতে বেরোতে না পারি তাই তোরা আমার চোখ উপড়ে নিলি। এখন আমি তোর রক্ত খাবো অনিশ, রক্ত। না 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 না, ছেড়ে দে আমাকে। অনিশের দিকে সমস্ত মশার দল আক্রমণ করে। অনিশের শরীর থেকে তাজা রক্ত খেতে থাকে তারা। দরজায় দাঁড়িয়ে ইন্সপেক্টর দুবে যেন নির্জীব হতভম্বের মতো নিজের চোখের সামনে ঘটা এই ঘটনাটা কিছুই বুঝতে পারে না। মুহূর্তের মধ্যে মশার দল অনিশের শরীর থেকে সমস্ত রক্ত শুষে নেয় আর তানিয়ার প্রেত মশা অনিশের চোখের দিকে ছুটে যায়। অনিশ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। সারা বাড়ি জুড়ে অনিশের সেই শেষ চিৎকার প্রতিধ্বনিত হতে থাকে। এখন অনিশের রুমের পরিবেশ আগের মতোই শান্ত। একটু আগেই যা ঘটল তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না ইন্সপেক্টর দুবে। অনিশের রুমে যে কত লাখ লাখ মশা ছিঁড়ে খাচ্ছিল অনিশের তরতাজা শরীরটাকে, সেখানে এখন একটি মশার চিহ্ন মাত্র নেই। ইন্সপেক্টর দৌড়ে গেল মেঝেতে পড়ে থাকা অনিশের সেই মৃতদেহটার দিকে। অনিশের শরীরটিকে দেখে ইন্সপেক্টর দুবের গা শিহরিত হয়ে উঠল। আর ঠিক তখনই ইন্সপেক্টর দুবের কানে এলো সেই মশার শব্দ। রোহিত, তানিয়া, তুমি ফিরে এসেছো? হ্যাঁ রোহিত। এখনো আমার সেই দিনের কথা মনে পড়ে। কি ভয়ানক অবস্থায় আমি তোমাকে হাসপাতালে ভর্তি করেছিলাম, কিন্তু 3 দিনের মাথায় তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি তানিয়া।
তুমি ওই অবস্থাতেও আমাকে সব কথা বলার চেষ্টা করেছিলে, কিন্তু আমি আইনের রক্ষক হয়েও কিছু করতে পারিনি শুধুমাত্র প্রমাণের অভাবে। আর আজ তোমার আত্মা শান্তি পেল। এসো তানিয়া, ফিরে এসো তানিয়া, ফিরে এসো। কেঁদো না রোহিত, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো।